Hello everyone, welcome to Civil Engineering Academy official YouTube channel. WPSC Junior Engineer Recruitment Examination 2022 ফাইনাল মেরিট লিস্ট অলরেডি পাবলিশ করে দিয়েছে WPSC। তো আজকে টপার স্টকে সবাইকে অভিনন্দন। আমার সঙ্গে আছে নির্মল জানা, সিভিল ইঞ্জিনিয়ার। তার সঙ্গে WPSC 2022 এক্সাম সে ক্লিয়ার করেছে। যে ডিপার্টমেন্টে সে সিলেক্ট হয়েছে সেটা পিডাব্লিউ ডিপার্টমেন্ট। পিডাব্লিউ ডিপার্টমেন্টে তার র্যাঙ্ক 4, ভালো র্যাঙ্ক করেছে। ওভারঅল র্যাঙ্ক মেরিট লিস্টে তার 6। তো ফাইনাল মেরিট লিস্ট আর পিভিআর আর মেডিকেল চলছে, খুব রিসেন্টলি জয়েনিং দিয়ে দিবে 1 মাসের মধ্যে। তো প্রথমে আমি বলে নির্মল জানা, তোমাকে সবার আগে মেনি মেনি কনগ্রাচুলেশন টু ইউ অ্যান্ড টু ইউর ফ্যামিলি। কেমন লাগছে বলো? থ্যাংক ইউ স্যার। এটা নিশ্চয়ই ভালো তো লাগছে, এতদিনের একটা প্রিপারেশন এবং বিশেষ করে এতদিন ধরে ওয়েট, তারপর একটা রেজাল্ট, তো নিশ্চয়ই ভালো লাগছে। এই যে 4 র্যাঙ্ক করেছো তুমি পিডাব্লিউডিতে, ওভারঅল 6 র্যাঙ্ক, তো এটাকে তুমি কিভাবে দেখছো? তুমি কি আশা করেছিলে? না না, আশা তো করিনি। তবে পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু কম্পিটিশন তো খুবই হাই। তো ইন্টারভিউটা আমার খুব ভালো হয়েছিল, তার জন্য এতটা ভালো র্যাঙ্ক এসছে। তো আশা ছিল না, মানে হয়তো কোনো একটা ডিপার্টমেন্ট পেতাম এরকম একটা আশা ছিল, বাট এরকম ভালো একটা র্যাঙ্ক করবো এরকম আশা ছিল না। ওকে, তো তুমি আমাকে বলো যে তুমি অ্যাজ পার অ্যান্সার কি, তো তুমি চেক করেছিলে রিটেনে তোমার কত মার্ক ছিল? স্যার রিটিনে আমাদের যে লাস্ট যে রিভাইজ অ্যান্সার কিটা দিয়েছিল, সেটা অনুযায়ী 173 সামথিং ছিল। 173-এর কাছাকাছি, একটু বেশি, মানে মাইনাস এ হওয়ার জন্য 173.66 বা এরকম কিছু একটা আছে। এক্সাক্ট আচ্ছা, আমার মনে নেই ফিগারটা। তো তুমি রিটেনে যে মার্কসটা পেয়েছো, তোমার থেকে অনেকে যারা আছে যারা বেশি পেয়েছিল রিটেনে, তো তবুও তারা 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারেনি। আমার কাছে অনেক স্টুডেন্ট ছিল তারা। তো তোমার ইন্টারভিউ নম্বরটা তো অনেকটাই ক্যারি করেছে। তুমি আমাকে এটা বলো যে তোমার ইন্টারভিউ কেমন হয়েছিল, মানে ইন্টারভিউ কি টাইপসের কোশ্চেন করেছিল তোমাকে, বা তুমি কিভাবে সেটা ডিল করেছিলে? আমার ইন্টারভিউটা এসি স্যারের রিপোর্ট ছিল। তো মেনলি আমার কোশ্চেন ছিল এক্সপিরিয়েন্স বেস, আর নন টেকনিক্যাল কোশ্চেন ছিল। এইরকম ব্যাস, নন টেকনিক্যাল কোশ্চেন আর এক্সপিরিয়েন্স বেসিক কোশ্চেন ছিল। তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটেড তোমাকে কোশ্চেন করেছিল, আর সেগুলো তুমি ঠিকঠাক বলতে পেরেছিলে, তাই তো? ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোশ্চেন করেছিল, আর প্লাস কিছু থিওরিটিক্যাল কোশ্চেন করেছিল, সেটা খুব মানে বেশি নয়। বেশি আমার নন টেকনিক্যালের উপর দিয়ে গিয়েছে। নন টেকনিক্যাল উপর দিয়ে তোমার কোশ্চেনটা ম্যাক্সিমাম গেছে, তাই তো? তার সঙ্গে সঙ্গে হুম। তোমার এক্সপিরিয়েন্স রিলেটেড ওয়ার্ক কোশ্চেন করেছিল। একদম আর একদম তোমার সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লাস রিলেটেড। পয়েন্ট, তুমি যেটা বলেছিলে যে তুমি এলএনটি তে জব করতে, এবার যে কলেজ থেকে তুমি পাস আউট, তোমার কলেজের নামটা কি ছিল? জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। তো ওখান থেকে এলএনটি তে জব পাওয়াটা খুব টাফ, খুব ডিফিকাল্ট, মানে পিএসসি চেয়ারম্যানও মনে হয় খুব ইন্সপায়ার্ড হয়েছিল যে তুমি এলএনটি তে পেয়েছো ওখান থেকে। তো এমন একটা জায়গা থেকে তুমি পিডাব্লিউডি তে আজকে সিলেক্ট হয়ে গেছো। তো তুমি আমাকে বলো যে তোমার পিডাব্লিউডি তে তুমি যে সিলেক্ট হলে, তোমার এর পিছনে একটা লং টাইম, সে 2022-এ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে, তারপর রিটেন এক্সাম হয়েছে, তারপর একটা দীর্ঘ সময় ধরে ইন্টারভিউ। এই যে লং, যে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি, এটা কিরকম ছিল? মানে তুমি কিভাবে জব করার সঙ্গে সঙ্গে টাইম বের করে পড়াশোনা করতে? জবের সাথে সাথে আমি যেহেতু জব করতাম, যখন আমি মানে নোটিফিকেশনটা বেরোয়, তখন আমি সাপুজিতে জব করতাম। তো সাপুজিতে জব করার সাথে সাথে সাইটেও আমি কিছু পড়াশোনা করতাম। মানে এখন যেহেতু মোবাইলেই সমস্ত কিছু নোটস বা যা কিছু হয় মোবাইলেতেই পাওয়া যায় বা ল্যাপটপে, তো হুম। এই নোটস দিয়ে সাইটেই পড়তাম। প্লাস একটু তো কষ্ট করতেই হবে, কারণ জব সঙ্গে সঙ্গে পড়াটা অনেকটাই কষ্ট। তো তাও আমি করতাম, সাইট থেকে বাড়ি মানে রুমে যখন আসতাম তখন পড়তাম রাত্রে। ইভেন সকালেও ঘুম থেকে উঠে পড়তাম। এবং ছুটির দিনগুলো যেগুলো থাকতো সেগুলো পড়তাম, মানে যখন যেইটুকু টাইমটা পাই কাজের বাদে, আহ, তো আমি সেই টাইমটা আমি পড়াশোনার পিছনেই আমি অনেক ইউজ করতাম। এইরকম করেই আমার প্রিপারেশনটা চলতো। তুমি বলছো যে তুমি অফিসের কাজ বাদ দিয়ে যে সময়টুকু তুমি ফ্রি টাইম বের করতে পারতে, সেটা হলিডে হতে একদম। পারে বা রাত্রে অফিস থেকে ফেরার পরেও সেটা হতে পারে। তুমি তো অনেকটা লং জার্নি করো,
তো তুমি অফিস থেকে ফেরো, তো অনেকটা জার্নি করে তুমি বাড়ি আসার পরেও তুমি পড়াশোনা করতে, তাই তো? হ্যাঁ, না আমি যখন সাপুজিতে থাকতাম তখন কাছাকাছি আমাদের মানে কোম্পানি তো গেস্ট হাউস দিয়েছিল। তো কাছাকাছি ওটা। তো ওখানেই পড়তাম। তারপরে এমনিতেই আহ, আমার প্রজেক্টটা প্রায় শেষের পথে ছিল ওই সময়। তো 6টার পর জেনারেলি কাজটা তেমন একটা হতো না। এমনিতেই মানে সব সাইডেই 6টার পরে তেমন একটা কাজ হয় না। হুম হুম। মানে একটু হয়ে যায় অ্যাক্টিভ, মানে অনেক ছুটিতে চলে যায়, অনেকে ছুটি করে নেয় 6টার পর। তো 6টার পরে একটু টাইম পেতাম, 6টা থেকে 8:30 অবধি সাইটে পড়তাম। তারপরে 8:30 থেকে 9টার মধ্যে রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 9:30 থেকে আবার পড়তে বসতাম। তারপর রাতে এরকম করেই চলতো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এটা বলো যে আহ, এখনকার জেনারেশন মানে সবচেয়ে বেশি অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে তুমি কতটুকু, মানে তোমার কতটুকু হেল্প করে সোশ্যাল মিডিয়া? তো যে যে কোনো জিনিস, আমরা যে কোনো নিউজ বলো, সোশ্যাল মিডিয়াতে আমরা সবার আগে জানতে পারি। তো ওটা তোমার ক্ষেত্রে তুমি কিভাবে কাজে লাগিয়েছো, বা সোশ্যাল মিডিয়া আদৌ রাখা উচিত কিনা, বা তুমি আদৌ এই প্রিপারেশনের মধ্যে রেখেছিলে কিনা, বা আউট অফ তোমার সিলেবাসে ছিল সেটা? তুমি সোশ্যাল মিডিয়াটাকে আমি কিভাবে দেখছো? না আমি যবে থেকে প্রিপারেশন চালু করি PSC র জন্য, তো আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো আছে, বাট আমি ইউজ করতাম না। টোটালি আনইনস্টল করে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, কারণ ওটা অনেক সময় মানে ডিস্ট্রাক্ট হয় আমাকে করে, যে একটু সোশ্যাল মিডিয়া চেক করি, তো আমি ওটাকে আনইনস্টল করে দিয়েছিলাম। ওখানে সোশ্যাল তারপরে মিডিয়াতে এক্সামের পরে ইনস্টল করেছি। সোশ্যাল মিডিয়াতে অনেক টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ, ডিস্ট্রাক্ট করে দেয় পুরো হুম, একদম। তো সেক্ষেত্রে তুমি সেটাকে আপাতত পজই রেখেছিলে। সেরকম ভাবে তুমি ইউজ করতে না, তাই তো? না ইউজ করতাম না বলতে আনইনস্টল করে দিয়েছিলাম, ছিলই না। আচ্ছা, তাহলে নতুনদের উদ্দেশ্যে এটাই বলার যে বিশেষ করে যখন প্রিপারেশনটা তুমি 1 বছর যখন নিচ্ছ, তো সোশ্যাল মিডিয়া থেকে একটু চেষ্টা করো একটু দূরে থাকার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো দিকগুলো নাও তোমরা। ভালো। সেটা তোমরা টাইমটা এরকম যেন না হয় যে রিলস দেখে তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ। তুমি ভালো জিনিসগুলো সোশ্যাল মিডিয়া থেকে তুমি নাও। সেটা 5 মিনিট 10 মিনিট হোক, তুমি দেখো নিউজ। এসএসসি যেই জন্য যদি বলি, সেক্ষেত্রে অনেক নন টেকনিক্যাল কোশ্চেন থাকে। তো কারেন্ট আছে। যেসব নিউজ সেগুলো তুমি ওখান থেকে নাও, কোনো অসুবিধা নেই। আর ডাব্লিউবিপিএসসি তেও নন টেকনিক্যাল সেরকম থাকে না, এখানে টেকনিক্যাল পার্টটাই বেশি। তো টেকনিক্যালের ওপর বেশি ফোকাস দাও। তো তুমি যখন প্রিপারেশন নিচ্ছিলে রিটেনের ক্ষেত্রে আমি যদি বলি, তো কোনো সময় মনে হয়েছিল তোমার যে প্রিপারেশন নিতে নিতে হয়তো তুমি টেস্ট সিরিজ দিচ্ছ, তুমি দেখা যাচ্ছে যে তুমি আপ টু 100 কোশ্চেনের মধ্যে তুমি সাপোজ 70 কোশ্চেন 60 কোশ্চেন সলভ করতে পারছো, বাকি যে 30% যে পাচ্ছিলে না, তো সেটা তুমি কিভাবে রিকভারি করেছিলে নিজে নিজে? প্রথমে আমি আমার মনে হয় যে কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করা উচিত। সাবজেক্টটাকে আমি প্রথমে ক্লিয়ার করেছিলাম, তো যেখানে যেখানে আটকাচ্ছিল সেটা আটকাচ্ছেটা কেন, মানে তার নিশ্চয়ই আমার কনসেপ্টের কিছু বলবো, তো আমি সেই সেই টপিকটা আবার ভালো করে রিভাইজ করে আবার পড়তাম। এভাবে টেস্ট সিরিজ গুলো করেছি টেক্সট বুকে। আচ্ছা, আমার একটা এখানে বলার যে যারা নর্মালি এমসিকিউ পড়ে এক্সাম দিতে যাও, তো তাদের জন্য এখনকার দিনে দাঁড়িয়ে মানে ক্র্যাক তো করবেই না। আর বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য মেন যেটা হচ্ছে, তুমি সাবজেক্টটাকে থ্রুলি পড়ে যে টাইম থাকে, তারপরে তুমি একটা কনসেপ্টটা ক্লিয়ার করো। সেটা দরকার হলে তুমি টাইম থেকে শর্ট নোট বানাও, সেখান থেকে একটা তুমি সাবজেক্টটা যখন তোমার নখদর্পণে, তারপরে তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। সেটা তোমার গুপ্তা গুপ্তা হতে পারে, খুরমি গুপ্তা হতে পারে, বা আদার্স প্রিভিয়াস ইয়ার এক্সামের কোশ্চেন হতে পারে। মানে তুমি যে এক্সাম রিলেটেড তুমি প্রিপারেশন নিচ্ছ, সেটার প্রিভিয়াস ইয়ার তুমি প্র্যাকটিস করতে থাকো। এবার যেখানে তোমার আটকাচ্ছে, তখন তুমি নোটটা আবার দেখে নাও যে এই জায়গাটায় এই কোশ্চেনটা হচ্ছে, তো এটা কেন আমি পাচ্ছি না, বা কোন জায়গাটা আমার অসুবিধা হচ্ছে, তাই তো? একদম। এরকম ভাবেই মানে কনসেপ্ট ক্লিয়ার হবে, প্লাস আরো তুমি মিস্টেক মানে এরর করার যে প্রবণতা অনেকটা কমে যাবে যদি টেস্ট সিরিজটা অবনত- তুমি নিজে দিতে থাকো। হুম এবার অনেকে যেমন প্রিপারেশন আছে, বা কিন্তু সাপোজ টেস্ট সিরিজ সেরকম ভাবে মক টেস্ট দেয়নি, বা নিজের এই প্র্যাকটিসটা এমসিকিউ প্র্যাকটিসটা করেনি নিজে থেকে। তো সেক্ষেত্রে অনেক সময় একটু ধোঁয়াশা থেকে যায়, অনেক মিস্টেক করে আসে। তো সেক্ষেত্রে হয়তো সিলেক্ট হয়নি। তো তুমি আমাকে এটা বলো যে যারা এবছর সিলেক্ট হলো না, তারা একটা লং টাইম সিলেক্ট হলো না, একটা আশা করেছিল অনেকেই। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অনেকে তো একটু মন খারাপ, বা অনেকে হয়তো ভাবছে যে পরে আবার পিএসসি কবে বেরোবে, তো প্রিপারেশন কিভাবে চালিয়ে যাব, একটা লং টাইমের যে
এই ধৈর্য হারিয়ে ফেলছে অনেকে। তো তাদের উদ্দেশ্যে তোমার কি বলার বলো? যারা রিটেন ক্লিয়ার করেছিল তারা সত্যি মানে অনেকেই আমার বন্ধু আছে বা আমি দেখেছি এমনিতেই যে সত্যি খুব ভালো স্টুডেন্ট ছিল। তো তো ওরা ওদের ইন্টারভিউটা ভালো হয়নি। তো আমার মনে হয় ইন্টারভিউটার জন্য একটু ইন্টারভিউর জন্য তো স্পেশালি কোনো প্রিপারেশন হয় না। তো ও কোথায় কোথায় মিস্টেক করেছে ইন্টারভিউতে। তো ইন্টারভিউতে কোনো দিন তো সিলেবাস হয় না কোনো কোশ্চেনের। তো ওটা কোথায় কোথায় মিস্টেক করেছে বা কোথায় ওর ইমপ্রুভমেন্ট দরকার ছিল। তো ওই কমিউনিকেশন স্কিল বা মানে কনফিডেন্স লেভেল এগুলো একটু দেখতে হবে। কারণ রিটেন যারা ক্লিয়ার করেছে তারা তো সত্যিই ডিজার্ভিং ছিল। কারণ যে হাই কাট অফ গিয়েছে তো সবাই প্রায় কাছাকাছি মার্কস ছিল। তো ওদেরকে একটু ওই ইন্টারভিউতে একটু ফোকাস করতে হবে। তো পার্টিকুলারলি এবছর পিএসসির জন্য যদি বলে থাকি, তো এখানে ধরো ইন্টারভিউ পার্টিকুলার কোনো কাট অফ ছিল না, তাই তো? কিন্তু একদম। ইন্টারভিউ মার্কসটা যেহেতু ছিল 100 নম্বর, তো এখানে আমার মানে অ্যানালাইসিস যেটা বলছে, তাতে দেখা যাচ্ছে 150 পাস ছেলেটা ভালো ডিপার্টমেন্ট সহ ভালো র্যাঙ্ক করে চাকরি পেয়ে গেছে এবার। কিন্তু 170 পাস বা 165 পাস ছেলেটা বাদ চলে গেছে ঠিকঠাক ইন্টারভিউ না দিতে পারার জন্য, ঠিক আছে? তো 100 নম্বরের জন্য একটা মার্কস একটা ভ্যারি করেছে, তার রেসপেক্টে ঠিকঠাক ইন্টারভিউ না হলেও, কাট অফ না থাকলেও, কিন্তু ওভারঅল গিয়ে সে আর পারেনি। হুম। তো এই তাই। জিনিসটা এবছর আমি নোটিস করলাম। পার্টিকুলারলি বলে দিচ্ছি ইন্টারভিউ কাট অফ নেই, কিন্তু একটা নাম্বারের একটা ভেরিয়েশন করে দিচ্ছে। একজনকে 65, 70 দিচ্ছে, অন্যজনকে 20, 22, 25 দিচ্ছে। তো একটা যে ভ্যারিয়েশনটা না, ওর মধ্যে অনেকটা ক্যান্ডিডেট ঢুকে যাচ্ছে। প্লাস আমরা যদি ওবিসি বি এর দিকে দেখি, সেখানে তো জাস্ট 200 আর তোমার 202, এই সামান্য এই ডিফারেন্সের মধ্যে 55 জন ঢুকে গেছে। তো এই রেসপেক্টে হুম। কম্পিটিশনটা কোন লেভেলে, মানে সেটা আমরা বুঝতেই পারছি। তো তুমি আমাকে এটা বলো, যারা নতুন করে আবার প্রিপারেশন নিতে চাইছে, তোমার মতো পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ইরিগেশন, পিএইচই, পিএনআরডি তে জব করতে ইচ্ছুক, যারা সদ্য পাস আউট, ফ্রেশার্স ক্যারিয়ার অনেকে আছে বা অনেকে আছে যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো তোমার কি মনে হয় যে ফার্স্ট অ্যাটেম্প করে পিএসসি যেই ক্র্যাক করা সম্ভব, বা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের জব সম্ভব? আমারও এটা স্যার ফার্স্ট অ্যাটেম্পটই ছিল। তো আমি এর আগে দিইনি পিএসসির কোনো পরীক্ষা। তো ফার্স্ট অ্যাটেম্পে অবশ্যই সম্ভব। কিন্তু এখন কম্পিটিশন লেভেলটা এতটাই হাই যে আপনি যেটা বললেন যে ২ নম্বরের মধ্যে ৫০ জন ছেলে ঢুকে আছে। তো হুম। এই রেসপেক্টে বলতে গেলে যে প্রতিটা সাবজেক্ট পুরো কনসেপচুয়াল পড়তে হবে। পুরো সাবজেক্টিভ পুরো ক্লিয়ার করতে হবে। কোনো সাবজেক্টের কোনো টপিকই ছাড়া যাবে না। মানে পিএসসির যে সিলেবাসটা দেয় সেই সিলেবাসটা অনুযায়ী পুরো পড়তে হবে। আগে সিলেবাসটা পড়ে একটা প্রতিটা টপিকই পড়তে হবে। কারণ একটা টপিক যদি আমরা ভাবি যে এই টপিক থেকে আসার চান্স কম, তো ওখান থেকে যদি ১ নাম্বার এসে যায় তো ১ নাম্বারের একটা অনেকই ইফেক্ট গ্যাপ পড়বে। তো চলে আসছে প্রতিটা সেখানে। টপিক একদম প্রতিটা টপিক একদম প্রতি সাবজেক্ট ওয়াইজ ১ম এ কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তারপরে এমসিকিউ এর জন্য যাওয়া হয়। এইভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত এবং প্রপার মানে এখন প্ল্যানিং কোনো করতে হবে। সাবজেক্টকে মাইনর হিসেবে দেখলে হবে না, প্রত্যেকটা সাবজেক্টকে একদম, মানে ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাই তো? মানে প্রত্যেকটা সাবজেক্টকে নিখুঁতভাবে একদম ঠিক। জানতে হবে। হুম। মানে এখন যা মানে হ্যাঁ, এক্সাম গুলো অনেক ডিফারেন্সে হচ্ছে, তো তার রেসপেক্টে তোমাদের প্রিপারেশন গুলো কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। নতুনদের সত উদ্দেশ্যে তুমি সেটাই বলবে। তো দেখো, সাকসেস হুম, স্টোরি তো এটা তুমি যে আজকে যেটা বললে, এটা তো একদিনের নয়, মানে একটা লং টাইমের ব্যাপার, ঠিক আছে? তুমি একটা লং জার্নি তোমার ছিল তার পিছনে। তো প্রথমে যেটা হচ্ছে যে একদম। তোমার স্ট্রং ফান্ডামেন্টাল, তারপরে তোমার স্মার্ট স্টাডি তুমি কিভাবে করেছিলে, সেটা একটা ফোকাস থাকবে। তারপরে ইন্টারভিউ প্রিপারেশন, তুমি তারপরে রিটেন কোয়ালিফাই করলে, ইন্টারভিউর জন্য তুমি এলে। তারপরে তোমার চ্যালেঞ্জিং ফেজ, তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে গিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস হয়েছো, ঠিক আছে? সেটা হতে পারে তোমার টাইম ম্যানেজ করতে পারোনি, হতে পারে, বা লিমিটেড তোমার সোর্স ছিল, হ্যাঁ, বা প্র্যাকটিক্যাল রিলেটেড কি টাইপসের কোশ্চেন হবে তোমার জানা ছিল না। তো স্বাভাবিক ক্ষেত্রে যেটা হয় যে তুমি সাপোজ যখন ইন্টারভিউ গাইডেন্সটা আমার কাছ থেকে তুমি করলে, তখন আমি যে ক্লাসগুলো তোমাদের নিয়েছিলাম বা প্র্যাকটিক্যাল ফিল্ডে যেগুলো তোমাদের নলেজ দিয়েছিলাম, সেটা কতটুকু তোমার কাজে লেগেছে? এমনকি ইন্টারভিউর আগের দিনও তোমাকে ফোন করেছিলাম যে অ্যাকচুয়ালি তোমার লাস্ট স্টেজে এসে তুমি ঠিক করো, মানে তোমার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মানে কোন জায়গাটা থেকে কোশ্চেনটা করবে, সেই জায়গাটুকু মানে এরিয়া কি তুমি ফিক্সড করতে পেরেছিলে? একদম ইন্টারভিউ অ্যাকচুয়ালি স্যার তো কোশ্চেন তো সিলেবাস ধরে হয় না কিন্তু কোন কোন জায়গা থেকে ইন্টারভিউ আসতে পারে
সেগুলো তো আমি পেয়েছি অনেক, মানে আমার অনেক হয়েছে কনফিডেন্স লেভেল, এবং কিভাবে আমি বলবো বা আমি যেগুলো